ফের বদলাতে চলেছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। নিষেধাজ্ঞা উঠে যেতে চলেছে আওয়ামী লীগের। বাংলাদেশে ফিরে ক্ষমতায় ফিরতে চলেছেন মুজিব কন্যা শেখ হাসিনা। এসব শুনে কি চমকে গেলেন? চমকাবেন না, কারণ কথায় বলে ওস্তাদের মার শেষ রাতে। আগামী ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার আগে সেপ্টেম্বরেই ব্রিক্স সম্মেলনে মুখোমুখি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগেই বাংলাদেশের স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার জন্য আওয়ামী লীগকে ছাড়পত্র দিল সে দেশের নির্বাচন কমিশন। আবার তড়িঘড়ি পাশ করানো হলো ইনভেস্ট বাংলাদেশ বিল 2026। কোনো ক্ষেত্রেই ধোপে টিকল না ওই জামাত এবং এনসিপির আপত্তি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে শেখ হাসিনার প্রত্যাবর্তন কি বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে? আওয়ামী লীগ নির্বাচনে লড়াইয়ের সুযোগ পাওয়া কি জামাত এবং এনসিপির দিন শেষের ইঙ্গিত? তড়িঘড়ি করে পাশ করা ইনভেস্ট বাংলাদেশ আইনে কি আছে? বিরোধী দলের আপত্তি কেন ছিল? হাসিনা ফিরে যাওয়ার আগে কেন পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু? মোদী তারেক সাক্ষাতে কি ভারত বাংলাদেশ সম্পর্কে তৈরি হবে নতুন সমীকরণ? বাংলাদেশ ফার্স্ট নীতি কি বদলে দেবে বাংলাদেশের কূটনীতির সমীকরণ? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। এডিটরস ডায়েরির গত একটি এপিসোডেই আমি আপনাদেরকে বলেছিলাম যে শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি এবং তার দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা আগামী ডিসেম্বর মাস নাগাদ স্বেচ্ছায় বাংলাদেশে ফিরবেন এবং সরাসরি আদালতে গিয়ে আত্মসমর্পণ করবেন। আপনারা জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে। এই চরম ঝুঁকি জানা সত্ত্বেও শেখ হাসিনা নিজের দেশে ফেরার সিদ্ধান্তে অনড়। তার নিজের আশঙ্কা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি মেরেও ফেলা হতে পারে। প্রশ্ন হলো, এই আশঙ্কা সত্ত্বেও হাসিনা কেন দেশে ফিরতে চাইছেন? তবে কি কূটনৈতিকভাবে হাসিনার প্রত্যাবর্তনের আগে বাংলাদেশে বদলাতে চলেছে রাজনৈতিক সমীকরণ? সে বিষয়ে নিশ্চিত হয়েছেন বলেই কি বাংলাদেশে ফিরতে চাইছেন মুজিব কন্যা? সময় এই প্রশ্নের উত্তর দিলেও বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ বদলানোর ইঙ্গিত কিন্তু একটু একটু করে মিলতে শুরু করেছে। কারণ 2024-এর পর যে আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছিল, সেই আওয়ামী লীগকে স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ছাড়পত্র দিল বাংলাদেশের নির্বাচন কমিশন। এক্ষেত্রে বাংলাদেশের বিরোধী দল জামাতে ইসলামের আপত্তি জানানো সত্ত্বেও তাদের সমস্ত দাবি আইনি যুক্তিতে খারিজ করে দিয়েছে কমিশন সাফ জানিয়ে দিয়েছে, আইনগতভাবে অযোগ্য ঘোষিত না হলে শুধু রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখা যায় না। কমিশনের যুক্তি হলো, বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনগুলো যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা কিংবা উপজেলা নির্বাচন, এগুলো মূলত নির্দলীয় প্রতীকে বা স্বতন্ত্রভাবে অনুষ্ঠিত হয়। যেহেতু এখানে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে না, তাই নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের নেতাদের নির্বাচন থেকে দূরে রাখার আইনি এখতিয়ার কমিশনের নেই। তবে হ্যাঁ, এই বিষয়টি আরেকটি গুরুত্বপূর্ণ আইনি দিকও রয়েছে। বাংলাদেশের বর্তমান আইনি কাঠামো অনুযায়ী তারেক রহমানের সরকার যদি সত্যিই চায় যে আওয়ামী লীগের নেতারা এই স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে না, তবে সরকার সেই উদ্যোগ নিতেই পারে। কিন্তু তার জন্য আবার সংশ্লিষ্ট আইন সংশোধন করতে হবে, যা সাধারণত সংসদের মাধ্যমেই করা সম্ভব। অন্যদিকে বিশেষ পরিস্থিতিতে তারেক সরকার অর্ডিন্যান্স জারির পথেও কিন্তু যেতে পারে, যদি সেদেশের সংবিধান এবং আইনে সেই সুযোগ রয়েছে। অন্যদিকে বিশেষ পরিস্থিতিতে তারেক সরকার অর্ডিন্যান্স জারির পথও বেছে নিতে পারে, যদি সেদেশের সংবিধান এবং আইন সেই সুযোগ দেয়। অর্থাৎ রাজনৈতিক সিদ্ধান্তের পাশাপাশি এক্ষেত্রে আইনি প্রক্রিয়াও গুরুত্বপূর্ণ। ফলে শেষ পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি ওই তারেক সরকারের নীতিগত অবস্থান এবং প্রয়োজনীয় আইনিগত পদক্ষেপের ওপরেই কিন্তু নির্ভর করবে। দেখুন, এখানে আপনাদেরকে একটু জানিয়ে দেওয়া ভালো যে এই বাংলাদেশের স্থানীয় সরকার বলতে ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত, পুরসভা এবং পুর নিগমের মতন ব্যবস্থাকেই কিন্তু বোঝায়।
2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন সহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধিদের সরিয়ে প্রশাসক নিয়োগ করা হয়েছিল। আর এরপর থেকেই এই সমস্ত প্রতিষ্ঠান ওই প্রশাসকদের মাধ্যমেই পরিচালিত হচ্ছিল। এখন তারেকের বিএনপি সরকার আগামী সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে এই স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করতে চায়। আর সেই নির্বাচনকে সামনে রেখেই বাংলাদেশের নির্বাচন কমিশন একটি গুরুত্বপূর্ণ বৈঠক করে এবং কয়েকটি আইন সংশোধনের প্রস্তাবও বাংলাদেশ সরকারের কাছে পাঠিয়েছে তারা। কমিশনের প্রস্তাব অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের মতন স্থানীয় সরকার নির্বাচনেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত কোনো ব্যক্তি যেন প্রার্থী হতে না পারে, তবে আদালত থেকে খালাস বা অব্যাহতি পেলে সেই নিষেধাজ্ঞা আর থাকবে না। এছাড়া কমিশন চায় যে দ্বৈত নাগরিকত্বধারীরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে না পারে। একই সঙ্গে ঋণ খেলাপের সঙ্গে যুক্ত কেউ যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেই প্রস্তাবও দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে নির্বাচনে প্রয়োজন হলে সেনা মোতায়েনের বিধান রাখারও সুপারিশ দিয়েছে ওই কমিশন। এই আবহে আওয়ামী লীগ নেতাদের আটকাতে জামাতে ইসলামী নির্বাচন কমিশনের কাছে একেবারে লিখিত আবেদন জানিয়েছিল, কিন্তু কমিশনের ফুল বেঞ্চের সভায় সেই আবেদন খারিজ হয়ে গেছে। তবে প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগকে নিয়ে জামাতের উদ্বেগের আসল কারণ কি? শুধু এই নির্বাচন, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কিছু? দেখুন, আপনারা সকলেই জানেন যে জামাত আওয়ামী লীগকে তাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি বলে মনে করে। দীর্ঘ 15 বছরেরও বেশি সময় ধরে এই আওয়ামী লীগ সরকারের আমলে জামাত কার্যত একেবারে কোণঠাসা ছিল। তাদের কর্মসূচি বন্ধ করা, কার্যালয় বন্ধ করা, রেজিস্ট্রেশন বাতিলের পাশাপাশি 2024 সালের আগস্টে দেশ ছাড়ার ঠিক আগে আওয়ামী লীগ সরকার ওই জামাতকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছিল। আর সেই তিক্ত রাজনৈতিক অভিজ্ঞতার কারণেই জামাতরা এখন আওয়ামী লীগের যে কোনো ধরনের পুনর্বাসনের তীব্র বিরোধিতা করে যাচ্ছে। দ্বিতীয়ত, জামাতের আশঙ্কা আওয়ামী লীগের তৃণমূল স্তরের নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে স্থানীয় নির্বাচনে জিতে এলে তারা স্থানীয় রাজনীতি এবং প্রশাসনে আবার নিজেদের প্রভাব তৈরি করবে। আর শেষ কারণটি হলো ভোটের অঙ্ক। বাংলাদেশে আওয়ামী লীগের একটা নিজস্ব এবং বিশাল ভোট ব্যাংক এখনও রয়েছে। জামাত ভালো করেই জানে যে এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে থাকলে তাদের একক বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করাটা বেশ কঠিন হয়ে পড়বে। ফলে আইনি বা প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে ওই আওয়ামী লীগকে একেবারে মাঠের বাইরে রাখতে চায় জামাতরা। আর ঠিক এখানেই প্রশ্ন উঠছে যে শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের ঠিক আগে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তকেই ওই বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে। দেখুন, একথা স্পষ্ট যে বিগত 2 বছর ধরে চরম চাপের মুখে থাকা ওই আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য শেখ হাসিনার সশরীরে উপস্থিতি একটা বড় টনিক হিসেবে কাজ করতে পারে। দলীয় প্রধানের আইনি লড়াইকে কেন্দ্র করে নিচুতলার কর্মীরা নতুন করে আবার সংগঠিত হওয়ার চেষ্টা করবে। কিন্তু এর একটা বিপজ্জনক দিকও কিন্তু রয়েছে। আওয়ামী লীগের সদস্যরা ফের সক্রিয়ভাবে বাংলাদেশের রাজনীতির ময়দানে অবতীর্ণ হলে ওই বিএনপি, জামাত এবং এনসিপির সমর্থকদের সঙ্গে নতুন করে তীব্র রাজনৈতিক সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে। আর এমনটা হলে নতুন করে বাংলাদেশে ফের একবার সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবার 2024 সালের তথাকথিত ওই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে গেলে তাকে ঘিরে আইনি এবং নিরাপত্তা সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া সামলানোটাও ওই তারেক রহমান সরকারের জন্য একটা বিশাল রাজনৈতিক এবং প্রশাসনিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কিন্তু এত আশঙ্কা সত্ত্বেও কেন বাংলাদেশে ফিরতে রাজি হলেন শেখ হাসিনা? এর মধ্যে কি রয়েছে কোনো বড় চমক? হাসিনা ফেরার আগেই কেন পদত্যাগ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি? কেন বিরোধীদের আপত্তি সত্ত্বেও তড়িঘড়ি পাশ করানো হলো ইনভেস্ট বাংলাদেশ আইন? তবে কি ওস্তাদ তার খেলা দেখাতে শুরু করেছে? সেপ্টেম্বরে মোদি তারেক বৈঠকে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবারই পদত্যাগ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। শুক্রবার বিকেল 4টের দিকে তিনি স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগের পর একটি সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি আবার জানিয়েছেন, আই অ্যাম সিক সো ইট ইজ ডান।
অর্থাৎ শারীরিক অসুস্থতাকেই তিনি তার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। তবে এখানে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে এই আকস্মিক পদত্যাগের নেপথ্যে কিন্তু রয়েছে এক চরম নাটকীয় এবং রহস্যময় জল্পনা। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক মহলে একটি খবর একেবারে দাবানলের মতন ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয় যে চিকিৎসার প্রয়োজনে গত মে মাসে সাহাবুদ্দিন যখন লন্ডনে ছিলেন তখন নাকি ওপার বাংলা থেকে নির্বাসিত এই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ফোনে অত্যন্ত গোপন কথা হয়। গোয়েন্দা সংস্থাগুলো নাকি পরবর্তীতে এই ফোনালাপের সন্ধান পায়, আর তারপর থেকেই নাকি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতির ওপর পদত্যাগের চাপ তীব্র হতে শুরু করে। অবশ্য এই ফোনালাপের সত্যতা নিয়ে এখনও কিন্তু ধোঁয়াশা রয়েছে। খোদ মোহাম্মদ সাহাবুদ্দিন এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং কাল্পনিক বলে উড়িয়ে দিয়েছেন, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে সত্য মিথ্যা যাই হোক না কেন, শেখ হাসিনার আগামী ডিসেম্বরে প্রত্যাবর্তন ঘোষণার ঠিক পরপরই হাসিনার আমলে মনোনীত এই রাষ্ট্রপতির পদত্যাগ ওপার বাংলার রাজনীতিকে এক নতুন নাটকীয় মোড়ে দাঁড় করিয়ে দিল। আর বাংলাদেশের ভেতরে যখন তুমুল সাংবিধানিক পরিবর্তন চলছে, ঠিক তখনই আবার বিরোধী দলের তীব্র আপত্তি সত্ত্বেও তড়িঘড়ি পাশ করিয়ে নেওয়া হলো ইনভেস্ট বাংলাদেশ বিল 2026। এখন প্রশ্ন হচ্ছে, কি আছে এই নতুন বিলে? বিরোধীদের মূল আপত্তিটাই বা কেন? দেখুন, ইনভেস্ট বাংলাদেশ আইন 2026 হলো দেশে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য একটা নতুন আইন। এর লক্ষ্য শিল্পায়নকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বিনিয়োগকারীদের জন্য সরকারি সেবা আরও সহজ এবং এক জায়গা থেকে পাওয়ার ব্যবস্থা করা। 2026 সালের জুলাই মাসে বাংলাদেশের জাতীয় সংসদে এই আইনটি পাশ করা হয়। এই আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো বিনিয়োগের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা কমাতে সরকারের 4টি বড় সংস্থাকে একেবারে এক ছাতার নিচে নিয়ে আসা হচ্ছে। যে সংস্থাগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেসা, বাংলাদেশ সরকারি বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষ বা PPPA, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা এবং হাইটেক পার্ক কর্তৃপক্ষ বা BHTPA। এই 4টি সংস্থাকে সম্পূর্ণ বিলুপ্ত করে গঠন করা হচ্ছে একটি একক মেগা সংস্থা ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ। এর ফলে আগের 4টি পৃথক আইন এবং 2018 সালের ওয়ান স্টপ সার্ভিস আইন বাতিল হয়ে যাচ্ছে। নতুন এই সংস্থাটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান মানে স্ট্যাটিউটরি বডি হিসেবে কাজ করবে। এই কর্তৃপক্ষের মূল পরিচালনা পর্ষদের প্রধান বা সভাপতি হবেন স্বয়ং প্রধানমন্ত্রী। বিরোধী জামাতদের অভিযোগ, সংসদের নির্ধারিত কর্মসূচিতে না থাকলেও গত 15ই জুলাই হঠাৎ করেই এই বিলটিকে সংসদে তোলা হয়। পরে বিরোধী দলের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই ধ্বনি ভোটে দ্রুত পাশ করিয়ে নেওয়া হয়। এ প্রসঙ্গে বাংলাদেশের জামাতে ইসলামীর সদস্য নাজিবুর রহমানের অভিযোগ, অত্যন্ত তাড়াহুড়ো করে আইনগুলো পাশ করানো হচ্ছে, অন্য কোনো স্বার্থ জড়িত আছে কিনা সেগুলো বোঝা যাচ্ছে না। এর জবাবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আবার জানিয়েছেন, বিল সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর বিষয়টি 7ম সংসদ থেকে শুরু হয়েছে। যে বিলটি আনা হয়েছে এটা কোনো নতুন আইন নয়, বিভিন্ন সময়ে বিভিন্ন কর্তৃপক্ষের সৃষ্টি হয়েছে, যার ফলে ওভারল্যাপিং হচ্ছে, সেগুলোকে একটি ছাতার নিচে নিয়ে আসা হচ্ছে। বাংলাদেশের তারেক সরকার মনে করছে এই আইনটি বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের বিনিয়োগ পরিবেশকে আরও অনেক শক্তিশালী করবে। এখন প্রশ্ন হচ্ছে, এই বিলের মাধ্যমে কারা সুবিধে পাবেন? দেখুন, ইনভেস্ট বাংলাদেশ আইন 2026 পাশের ফলে মূলত ব্যবসায়ী, দেশি বিদেশি বড় বিনিয়োগকারী এবং দেশের অর্থনীতি ও সাধারণ মানুষও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু এর সুবিধে পাবেন। আর এখানেই উঠে আসছে ভারতের নাম, কারণ সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে ব্রিক্স সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ব্রিক্স সম্মেলনের ফাঁকে মোদী তারেক একটি বৈঠকের সম্ভাবনাও রয়েছে। আর এই ঘটনায় জোর জল্পনা তৈরি হয়েছে। এর প্রথম কারণটি হলো বিএনপির রাজনৈতিক অবস্থান এবং সাম্প্রতিক সময়ে ঢাকার চীন ঘেঁষা অর্থনীতির কারণে দিল্লির সাথে সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের একটা ধোঁয়াশা এবং মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আমন্ত্রণের মাধ্যমে তা কাটার একটা স্পষ্ট ইঙ্গিত মিলতে পারে বলেই মনে করা হচ্ছে। কারণ তারেক রহমান সরকার ঘোষণা করেছেন 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর করার এবং তার জন্য প্রয়োজন ব্যাপক বিদেশি বিনিয়োগ এবং ব্যবসা বান্ধব সংস্কার করার। অর্থাৎ বিনিয়োগ আকর্ষণের এই বৈশ্বিক এবং আঞ্চলিক প্রতিযোগিতায় চীন এবং ভারত দুপক্ষকেই পাশে পেতে চাইছে এখন ঢাকা। আর সে কারণেই তড়িঘড়ি করে এই ইনভেস্ট বাংলাদেশ আইন পাশ করে গোটা বিশ্বের পাশাপাশি বিশেষ করে ভারতকেও বিনিয়োগের বার্তা দিতে চাইছে তারেক সরকার। আর দ্বিতীয়ত, শেখ হাসিনা বাংলাদেশে ফেরার আগেই তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বাংলাদেশের মৌলবাদী বা কট্টরপন্থীরা যতই ভারত বিরোধী স্লোগান তুলুক না কেন, তারেক রহমান কিন্তু খুব ভালো করেই জানে ভারতকে উপেক্ষা করে বাংলাদেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়। আর যে কোনো পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠে নানান কূটনৈতিক সিদ্ধান্তের মধ্যে দিয়ে। ভূরাজনৈতিক প্রেক্ষাপটে যা চোখের সামনে ঘটে, বাস্তবে তার থেকে চোখের আড়ালে থাকা অনেক বিষয় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এটা ঠিক যে শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যাবর্তন একেবারেই তার নিজস্ব সিদ্ধান্ত। তবে বাংলাদেশে জামাত সহ মৌলবাদী সংগঠনের মাথাচাড়া দিয়ে ওঠাটা ভারতের কাছে একটা মাথা ব্যথার কারণও বটে। এই আবহে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক নিঃসন্দেহে ভীষণ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের উন্নয়নে তারেক রহমানের প্রয়োজন ভারতের বিনিয়োগ, আর সীমান্ত সমস্যা, অনুপ্রবেশ এবং মৌলবাদীদের বারবারন্ত রোধে ভারতের কাছে বাংলাদেশের সুষ্ঠু রাজনৈতিক পরিস্থিতি বজায় থাকাটা জরুরি। সেক্ষেত্রে আবার বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার উপস্থিতি ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। ঠিক যেমন 2024 সালে শেখ হাসিনাকে উৎখাত করে বাংলাদেশের কট্টরপন্থী এবং নিজেদের বিপ্লবী দাবি করা ওই এনসিপি নেতারা ভেবেছিল তারা বাংলাদেশের ক্ষমতা নেবে, কিন্তু শেষ পর্যন্ত ওস্তাদের মারে তাদের সেই স্বপ্ন অধরায় থেকে গেছে। আর সে কারণেই হয়তো এখন শেখ হাসিনার দেশে ফেরার খবরে আনন্দিত হওয়ার থেকে আশঙ্কায় ভুগছেন তারা। ফের একবার অস্তিত্ব সংকটে পড়ার দুঃস্বপ্ন দেখা শুরু করেছেন ওই জামাত এবং এনসিপির নেতারা। কারণ তারাও খুব ভালো করে জানে ওস্তাদের মার শেষ রাতে। আজ এ পর্যন্তই। নমস্কার।